4 বছরের ছোট্ট এই জীবনে এক কঠিন সময়ে পার করতে হয়েছে পিউকে। মায়ের কাছ থেকে দূরে থাকতে হয়েছে টানা 4 মাস। একটিবারের জন্যেও মায়ের মুখ দেখতে পারেনি পিউ। বিপন্ন সেই দিনগুলোর দুঃসহ স্মৃতি যেন এখনো তাড়া করে ফেরে আজকের পিউকে। বাবা মার বিচ্ছেদের পর মায়ের কাছেই বেড়ে উঠছিল পিউ, কিন্তু হঠাৎই দুদিনের কথা বলে মেয়েকে নিয়ে আটকে রাখেন পিউয়ের বাবা। মেয়েকে ফিরে পেতে সব চেষ্টাই ব্যর্থ হয় মা হিমিকা কবিরের। কোনো উপায় পাচ্ছিলাম না। আমি তাদের বাসায় যেয়ে ফেরত আসি, আমি পুলিশের কাছে যেয়ে ফেরত আসি, থানায় যেয়ে ফেরত আসি। কেউ কেউ বলে আমি যদি মামলা মোকদ্দমা করি একটা মামলা শেষ হতে 5 বছর লাগবে, 5 বছরের আগে মেয়েকে পাবো না। আবার কেউ কেউ বলে যে কোর্ট কাছারি করলে অনেক টাকা পয়সার ব্যাপার, এত টাকা পয়সা কোথায় পাবো। এসব কথা চিন্তা করে আমি সুইসাইড করতে যাই। বলতে গেলে তখন প্রায় মানুষ রোগী হয়ে যায়। কঠিন সেই সময়ে আশার আলো হয়ে আসে লিগ্যাল এইড। ইউটিউবে একটা ভিডিও পাই, তারপর এখানে একটা নাম্বার ছিল লিগ্যাল এইডের 16430 সম্ভবত নাম্বারটা। ওর আমি ওই নাম্বারে ফোন দিই। সমস্ত ঘটনা শুনে আমি তার সাবেক স্বামীকে এডিআরের একটি নোটিশ পাঠাই, কিন্তু তার স্বামী আসলে সেখানে সহযোগিতা করতে ইচ্ছুক হন না। পরবর্তীতে আমি সরকারি খরচে একজন বিজ্ঞ প্যানেল আইনজীবীকে সেখানে নিয়োগ দেই। জীবনের অন্ধকার গলিপথের শেষ মাথায় মেলে আলোর দেখা। 4 বছরের একটা বাচ্চা দীর্ঘ 4 মাস যাবৎ মা ছাড়া ছিল। মাত্র 2 মাসের মাথায় আমরা বাচ্চাটিকে মায়ের কাছে ফেরত দিতে সক্ষম হই। যেখানে মানুষ অসহায় সেখানেই সহায় হয়ে ওঠে সরকারের লিগ্যাল এইড। এই যেমন জামালপুরের বিধবা হামিদা বানুর বেদখল জমির মালিকানা ফিরিয়ে দেবার পাশাপাশি তার দখল বুঝিয়ে দিতেও কাজ করেছে লিগ্যাল এইড। এমনকি দখলদারদের হামলায় আহত হামিদার চিকিৎসাও নিশ্চিত করেছে তারা। হাজব্যান্ড মারা যাওয়ার পর থেকে অনেক হয়রানি হয়েছে, অনেকের স্বর্ণপন্ন হয়েছে, কিন্তু কোনো সমাধান পাই নাই। আমি আশায় ছেড়ে দিয়েছিলাম যে এটা হয়তো বা সম্ভব না। 2 বছরে যেভাবে ঘুরছি, উনি 4 মাসে যেটা আমাকে দিছে, আমি আসলে অবাক হয়েছি। এরকম লিগ্যাল এইড থাকা দরকার আমাদের। সহায়তার এই গল্পগুলো শুধু আদালতের 4 দেয়াল ঘেরা এজলাস থেকে আসা কোনো আদেশেই সীমাবদ্ধ নয়, বরং বিরোধ থেকে শুরু করে বিবাদ মেটাতে প্রয়োজনে বিচারক নিজেই হাজির হয়ে যান বাদী বিবাদীর দরজায়। সেই উদাহরণও তৈরি করেছে সরকারের জেলা লিগ্যাল এইড অফিস। জামালপুরের মাদারগঞ্জ উপজেলার প্রত্যন্ত গুনারিতলায় তারা পৌঁছে গেছেন জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে। লিগ্যাল এইডের সিনিয়র বিচারক মহোদয় স্যার উনি নিজে সরজমিনে এসে সার্ভের দ্বারা পরিমাপ করে আমাদের উভয়ের সম্পত্তিটুকু বুঝিয়ে দিয়ে গেছেন, যার কারণে আমি মামলার যে একটা দীর্ঘ জট কিংবা একটা যন্ত্রণা বা একটা ঝামেলা সেটা থেকে মুক্তি পেলাম। আপোষ ঠকলেও ভালো, সেই হিসেবে তার মাধ্যমে উনি যেভাবে আপোষ করে দিলেন তাতে আমার মনে হয় আমি পরাজিত হয়েও জিতে গেছি। একইভাবে মাদারীপুরেও পৈতৃক জমি নিয়ে নিকট আত্মীয়ের মধ্যে তৈরি হয় দূরত্ব, বন্ধ হয়ে যায় চলাচলের পথ। সেখানে জেলা লিগ্যাল এইড অফিসার সরেজমিনে গিয়ে 2 পক্ষকে শুনে গড়ে দেন সমঝোতা, মেলে রাস্তা, ফিরে আসে শান্তিপূর্ণ সহাবস্থান। লিগ্যাল এইডের এই গল্পগুলো শুধু মাদারীপুর কিংবা জামালপুরে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে সারা দেশেই। এর বাইরেও শ্রমজীবী মানুষের জন্য রয়েছে সরকারের শ্রমিক আইন সহায়তা সেল। তাদের হয়ে সরকারি খরচে প্রায় 4500 মামলা করেছে লিগ্যাল এইড। বিরোধ হলেই শুধু মামলা নয়, বিনা খরচে স্বল্প সময়ে মামলা দায়ের করার পূর্বেই আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস। সারা দেশে প্রতিটি জেলার জেলা জজ আদালত ভবন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে রয়েছে জেলা লিগ্যাল এইড অফিস।
এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টে রয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, যেখানে লিগ্যাল এইড অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার একজন বিচারক। এডিআর কিন্তু সমস্ত কিছু রাষ্ট্রের খরচে, এখানে কারোই কোনো খরচ লাগছে না, শুধু আপনাদের সদিচ্ছাটাই যথেষ্ট যে আপনারা শান্তিপূর্ণভাবে বিরোধটা নিষ্পত্তি। আমি যদি এক কথায় বলি যে আপনারা কি ঝগড়া জিয়ে রাখতে চান নাকি চিরদিনের জন্য উভয়ই জিততে চান? উভয়ই যদি জিততে চান তাহলে এডিআরে আসুন, এবং সেটা কোনো খরচ লাগবে না, আপনারা শুধু আপনাদের ইচ্ছাটাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা থেকে বলছি, কিভাবে সহায়তা করতে পারি। আর এই পুরো প্রক্রিয়া সহজ করতে চালু রয়েছে লিগ্যাল এইড জাতীয় হেল্পলাইন 16430। টোল ফ্রি এ নম্বরে কল করে এখন পর্যন্ত 1,86,000-এরও বেশি মানুষ আইনগত পরামর্শ সেবা গ্রহণ করেছেন। ব্যবস্থা আছে অনলাইন আবেদনেরও। সব মিলিয়ে এই পুরো ব্যবস্থা থেকে এখন পর্যন্ত প্রায় 12 লাখ নারী পুরুষ সরকারি আইনি সেবা পেয়েছেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইড সরকারি খরচে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে এই সেবা। বাংলাদেশের বিচার ব্যবস্থায় মধ্যস্থতা সেবা নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের বিচারিক সেবাকে আরও জনবান্ধব করে তুলতেই সরকারের এই অভিনব প্রচেষ্টা। লিগ্যাল এইডকে আরও অনেক সম্প্রসারিত করার সুযোগ রয়েছে। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 5 লক্ষ মামলা করা হয়। আমাদের বিশ্বাস যে 5 লক্ষ মামলার মধ্যে অন্তত 40% অর্থাৎ 2 লক্ষ মামলা লিগ্যাল এইডের আওতায় নিয়ে আসা সম্ভব। এটা যদি করা হয় তাহলে আইন আদালতের উপর চাপ কমবে, মানুষ অল্প সময় প্রায় বিনা খরচে আইনগত প্রতিকার পাবে, মানুষের অশেষ ভোগান্তির অনেকটা লাঘব হবে। সাধারণ মানুষের আইনগত সচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী রয়েছে সংস্থার প্রচারণা কার্যক্রম। অমর একুশে বইমেলায় অংশগ্রহণ করে বিনামূল্যে প্রচারণা সামগ্রী বিতরণের মাধ্যমে গণসচেতনতা তৈরিতে ভূমিকা রেখেছে লিগ্যাল এইড। লক্ষ্য একটি, পিউ, হিমা কিংবা হামিদার মতো এক একটি অসহায় মুখ কিংবা বিরোধে জড়ানো সমাজের নানান পক্ষকে ন্যায় বিচার কিংবা সহজ সমাধানের পথ খুঁজে দেয়া। আর একটি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র নির্মাণে কার্যকর ভূমিকা পালন করা। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই। লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। নিশ্চয়ই মনে আছে গত এপিসোডে বলেছিলাম আজ থেকে আপনাদের জন্য একটি চমক আছে। তো চমকের কথাটি প্রথমে বলি, যেটি হলো আমরা এতদিন 1 মাসে 2টো করে অনুষ্ঠান করছিলাম। এখন আমরা ঠিক করেছি প্রতি মাসে 4টি করে অনুষ্ঠান করব, এবং সেটা প্রতি বৃহস্পতিবার রাত 9টায়। প্রথম বৃহস্পতিবার আমরা আমাদের আগের যে এপিসোডগুলো ছিল প্রমাণিত অপ্রমাণিত, একটি প্রমাণিত অপ্রমাণিতর গল্প বলবো, তারপর আমরা সেটা নিয়ে আলোচনা করব এবং আমার ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা বলবো। পরের বৃহস্পতিবার যে এপিসোডটি করব সেটি আমরা একটু নতুনভাবে সাজিয়েছি। সেখানে আমরা একজন অতিথি পেয়েছি। উনি যে কথাটি আমি বলছিলাম যে চমক আছে, সেই চমক হিসাবে আপনাদের সামনে বলছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে উম্মে কুলসুম, আপনারা অনেকেই হয়তো তাকে চেনেন, তবু আমি বলি যারা চেনেন না, উম্মে কুলসুম একজন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ, ও সম্প্রতি অবসর নিয়েছেন। জয়েন্ট সেক্রেটারি ছিল, সচিব ল কমিশন ছিল, বর্তমানে কনসালটেন্ট ব্র্যাক।
সে 3টি প্রজেক্ট ডিরেক্টর ছিল, লিগাল এইড, বিকল্প বিরোধ মানে যাকে এডিআর বলি আমরা, কমিউনিটি মিডিয়েশন, এবং মাঠ পর্যায়ে তার কাজের বেশ একটা অভিজ্ঞতা ছিল। আমি 4 দেয়ালের মধ্যে সারাটা জীবন কাজ করেছি। আমি আপনাদের কাছে যতটা পৌঁছতে সক্ষম হয়েছি, আমি মনে করি তার চেয়ে ও আমাকে আরও বেশি সাহায্য করতে পারবে। তো উম্মে কুলসুমের সাথে আমরা অল্প স্বল্প গল্প করব। আমার যে এপিসোডটা যেটা আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা প্রমাণিত অপ্রমাণিত নিয়ে যেটা বলেছি, এখানে এই এপিসোডের সাব এপিসোড হিসাবে যদি আমরা বলি, তাহলে এই এপিসোডটির নাম হবে অল্প স্বল্প গল্প। উম্মে কুলসুম, তুমি বলো। ধন্যবাদ ম্যাডাম। আমার সৌভাগ্য যে প্রমাণিত অপ্রমাণিত ধারাবাহিকতায় আপনি যেই অল্প স্বল্প গল্প নামে নতুন এপিসোড করতে যাচ্ছেন, সেখানে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন। আমার আসলে যেটুকু শিক্ষা আমি মনে করি তার সিংহভাগ আপনার কাছ থেকে পেয়েছি। কারণ আমার চাকরি জীবনের শুরুতেই আমি আপনাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে এবং আমার প্রশিক্ষক হিসাবে আমি পেয়েছিলাম। এবং সেখানে কিন্তু শুধু বিচারিক কার্যক্রম নয়, আমি অনেক কিছু শিখেছি যেটা আমার ব্যক্তিগত জীবন, আমার পেশাগত জীবন, আমার সংসার জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। সেই পথ অনুসরণ করেই আমার যেটুকু আশা। একটু ভিন্ন টাইপের কাজ করার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি যেহেতু মন্ত্রণালয়ে ছিলাম এবং বিভিন্ন কাজের সুবাদে আমি একেবারে জনমানুষের কাছে তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়েছি। সেখানে আমি দেখেছি যে মানুষের অজ্ঞতা, আইন সম্পর্কে, তার নিজের অধিকার সম্পর্কে অনেক কিছুই জানে না। বিশেষ করে কোথায় গেলে আইনের আশ্রয় পাবে, কিভাবে পাবে, কত টাকা খরচ হবে, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু তাদের অনেক ধারণা কম। আপনার যে উদ্যোগ, আমার মনে হয় সেই ধারণাটা স্বচ্ছ করার জন্য এটি অনেক কাজে লাগবে। আসলে তুমি যেটা বললে, দেখো, তুমি যেই পর্যায়ে গেছো বা আমি যে পর্যায়ে গেছি, আমাদের ঠিক একেবারে তৃণমূল পর্যায়ে অনুষ্ঠান আমরা কেন করতে যাচ্ছি। তো আমার মনে হয় তোমারও যেটা মনে হচ্ছে, বা আমি তোমার সাথে আমি যেটা শেয়ার করতে পারি, সেটা হলো আমার মনে হয়েছিল যে আমাদের পর্যায়ে যারা যায়, যে একটা উচ্চ পর্যায়ে ওঠার একটা সুযোগ আমাদের হয়েছিল, তোমারও হয়েছে। তো সেখান থেকে আমরা আজকে তৃণমূল পর্যায়ের কাছে যেতে চাচ্ছি। এটা একটা ভালো উদ্যোগ। কেননা দেখো, আমাদের অবস্থার থেকে যদি আমরা একটা কথা বলি, তাহলে হয়তো আমার যেটা মনে হয় যে লোকজন হয়তো বা ফিরে তাকাবে যে কী কথা বলছে, এই পর্যায়ে একজন বলছে, দেখি না কি বলে। তো সেই সুযোগটা কিন্তু আমরা নিতে পারি। এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ। তো আমার যেটা মনে হয়, অনেকে আমাকে বলেছে, তুমি কেন এই অনুষ্ঠানটাতে যাচ্ছ, বা তুমি এরকম চিন্তা করলে কেন? জনসাধারণের জন্য তো অনেক মাঠ কর্মী আছে, তারাই কাজ করতে পারে। তা আমার যেটা মনে হয়েছে যে আসলে মাঠকর্মীরা যেভাবে তাদেরকে বোঝাতে পারবে, তারা যথেষ্ট ভালো করছে, যথেষ্ট কাজ করছে, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের যে 4 দেয়ালের একটা অভিজ্ঞতা, বিচারিক জীবনের একটা সুদীর্ঘ, যেমন আমি 41 বছর বিচারক জীবনে ছিলাম, তুমি বোধহয় কত বছর? 31 বছর। তাহলে বোঝো, এই যে এটার সাথে এই যে বিচারিক জীবন এবং তার সাথে মাঠকর্মীর যে মর্ম বেদনা, এটার যদি একটা মেলবন্ধন হয়, তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে। তো আমি সেই সুযোগটাই নিতে চাচ্ছিলাম। একটা কথা বলি কুলসুম, তুমি এর মধ্যে বলেছিলে যে সংসার জীবন। তো দেখো, আমরা যেটা ভাবছিলাম যে আমরা কথা বলতে গিয়ে সংসার জীবনের কথা বলি, কিন্তু কোনো পুরুষ অফিসার বা পুরুষ জাজ তারা কিন্তু মানে কর্মজীবনের কথায় সংসার জীবনটা এইভাবে আনে না। আমাদের একটা প্রথমেই আমাদের প্রায়োরিটি পায় যে সংসার জীবনকে রক্ষা করে তারপর চাকরি জীবন। এই যে দুটোর যে টানে পোড়নের মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। তো তুমি সংসার জীবন শব্দটা উচ্চারণ করাতে আমার মনে পড়লো যে আমরা কত কষ্ট করে, কতভাবে সংসারটাকে সামলিয়ে তারপরে, এবং আমাদের একটা সবচেয়ে বড় বাধা ছিল যে আমাদের বদলির চাকরি ছিল, তাই না? জি। প্রথম জীবনে আমরা কতখানি বদলি। আমার মনে আছে আমি যখন কুমিল্লায় গেছিলাম, তোমাকে আমি বলি যে তখন আমার বড় মেয়ের ক্রনিক ডিউডেনাল আলসার ধরা পড়লো, এবং তখন আমি 6 মাস ডেইলি প্যাসেঞ্জারি করেছিলাম কুমিল্লা থেকে ঢাকা।
ভোরবেলা রাত্রি 4টার সময় উঠে আমি রান্নাবান্না করে ভোর 5টার সময় স্কুটার নিয়ে, শ্যামলীতে তখন আমার বাসা ছিল, স্কুটার নিয়ে সায়েদাবাদে যেতাম, সেখানে থেকে বাসে করে তারপর আমি 9টার মধ্যে কোর্টে পৌঁছাতাম। তারপরে কাজ শেষ করে আমি আবার রাতে ফিরতাম। শুধু রাত্রিটুকু মেয়ের কাছে থাকবো এবং মেয়ের পথ্যগুলো পরের দিন বানিয়ে দিয়ে তারপরে আসবো। এই জায়গাটা কিন্তু আমাদের মানে স্বীকার করে নিয়েই কর্মজীবনটাকে সামলাতে হয়েছে। তোমার কি মনে হয়, তুমি এই ব্যাপারে তোমার কি ধারণা? তুমিও তো এই পথগুলোই পার হয়ে এসছো। ধন্যবাদ ম্যাডাম। আমার মনে হয় একই অভিজ্ঞতা আমাদের প্রত্যেক নারী বিচারকেরই আছে। শুধু নারী বিচারক নন, যে কোনো পেশাজীবী নারীরই রয়েছে। কারণ এই চ্যালেঞ্জগুলো কিন্তু যাদের বদলিয়ে চাকরি করতে হয় তাদের প্রত্যেককেই কিন্তু এগুলো ফেস করতে হয়। এবং আমরা সবাই জানি যে একটা নারী এবং একজন পুরুষ দুজনেই যখন তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চাকরিতে আসে, দেখা যায় আজকাল নারীরা প্রতিযোগিতায় অনেক এগিয়ে গেছে এবং অনেক ভালো করছে। কিন্তু প্রথম 5 বছরের মধ্যেই তার হয়তো বিয়ে, সন্তান ধারণ, এই চ্যালেঞ্জগুলো থাকে। তখন সে কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে। তার পেশা, তার উচ্চশিক্ষা, তার সন্তান, তার পরিবার এবং পাশাপাশি এই যে স্বামীর সাথে তার কর্মস্থল ভিন্ন জায়গায় হওয়া, এই চ্যালেঞ্জগুলো কিন্তু একই রকমভাবে একজন পুরুষকে সবসময় ফেস করতে হয় না। কাজেই আমি মনে করি যে একজন নারীর জন্যে যে কোনো কর্মক্ষেত্র অনেক বেশি চ্যালেঞ্জিং, এবং যারা এই চ্যালেঞ্জ ওভারকাম করে এতটুকু আসতে পেরেছে, আপনার কথা আমরা জানি এবং আপনার মতো আমাদের আরও ম্যাডামরা রয়েছেন, আমরা কিন্তু তাদের পদাঙ্ক অনুসরণ করেই আমরা চলতে চেষ্টা করেছি। এবং একই সাথে আমি এটাও বলতে চাই, এখন পরিস্থিতি অনেক ভালো হয়েছে, কর্তৃপক্ষ অনেক সুবিবেচনা করে। আপনারা যেভাবে চ্যালেঞ্জ ফেস করেছেন এখন এতটা করতে হয় না। তুমি যে কথাগুলো বললে সেগুলো আসলে আমার সেই কুমিল্লায় ফিরে যেতে মন চাইছে, বা আমি কুমিল্লায় ফিরে যাচ্ছি। আমার মনে আছে তখন তুমি মাত্র জয়েন করেছো এবং তোমার বোধহয় 7 মাসের একটি বেবি ছিল, 6-7 মাসের, তাই না? ব্রেস্ট ফিডিং বেবি ছিল। তুমি আসতে, তা তুমি আমার কাছে যখন প্রফেশনাল হিসেবে ছিলে, আমি তোমার কাছ থেকে শিখেছি, যেটা আমি সবাইকে সবসময় বলি, যে কোনো সভা সেমিনারে যখনই সুযোগ হয় এই কথাটা আমি বলি যে আমার প্রফেশনের কাছ থেকে আমি একটা জিনিস শিখেছিলাম। আমার মনে হয় পরবর্তী প্রজন্মের মেয়েরাও এই জিনিসটি আমার কাছ থেকেই শুনবে, তোমার মাধ্যমে আমি শিখেছি। সেটা হলো, তোমাকে আমি বলতাম দুপুরবেলা কাজ হয়ে গেলে পর আমি তোমাকে বলতাম যে কুলসুম তুমি চলে যাও বাড়িতে, তোমার ছোট বাচ্চা আছে, ব্রেস্ট ফিড করে বাচ্চা, তাছাড়া তাকে গিয়ে দেখো বা কিছু। তুমি আমাকে বলেছিলে যে ম্যাডাম আমি যদি এরকমভাবে প্রত্যেক দিন চলে যাই তাহলে আমার সংসারের যারা আছে তাদের একটা দাবি থাকবে যে তুমি তো এভাবে আসতে পারো তোমার চাকরি থেকে, তাহলে তুমি আসো না কেন, পরবর্তী আমার জীবনে আমার এটা সমস্যা। এবং এটা কিন্তু একটা সাংঘাতিক লেসন তুমি আমাকে দিয়েছিলে। আমি তাই ভেবেছিলাম যে আসলেই তাই, আমাদের প্রত্যেকেরই যে সংসারের একটা 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 অদেখা একটা ব্যাপার আছে যেটা ঠিক আমরা ফিল করি বাট বলতে পারি না, তাই না? তো সেটার সাথে আমাদের কিন্তু সবসময় একটা তাল মিলিয়ে চলতে হয়। তো এই জিনিসটা আমি তোমার কাছ থেকে শিখেছিলাম। তো সেটাই ভাবছিলাম যে আজকালও কিন্তু যারা আছে তাদেরও এগুলো নিয়েই চলতে হচ্ছে, তাই না? জি ম্যাডাম, আপনি ঠিকই বলেছেন। আমারও সেই কথা মনে হয়েছে যে আসলে খুব ছোট্ট বাচ্চা ছিল, কিন্তু আমি আসলে চেষ্টা করেছি যে আমার প্রশিক্ষণের সাথে সাথে আমার পরিবারও যেন আমার চাকরির জন্য প্রস্তুত হয়। এবং আমি সবসময় ভাবতাম যে আমার বাচ্চা তো কোনো অর্ডিনারি মায়ের বাচ্চা না, সে যেন আমার সাথে সাথে সেও প্রশিক্ষিত হয়, সেও যেন বুঝতে পারে মায়ের কর্মক্ষেত্র আছে এবং তাকে কিছুটা সময় একা থাকতে হবে অন্যদের কাছে। তো এবং এটা কিন্তু আমার ছেলের মানসিক বিকাশে খুব সহায়তা করেছে। এবং পরবর্তীতে সে কখনো এইভাবে আশা করে নাই যে আম্মু আজকে অফিসে যেও না বা তুমি কখন ফিরবে, এই কথাটা কখনো বলেনি। তো এটা আসলে আমার মনে হয় সব কর্মজীবী নারীর জন্যই এই ধরনের একটা মানসিক শক্তি থাকা উচিত এবং সেইভাবেই তার সন্তান, তার পরিবারকেও প্রস্তুত করা উচিত। কুলসুম, আমার মনে হয় আমরা বোধহয় এই গল্পগুলো অনেকক্ষণ চালিয়ে যেতে পারলে খুব ভালো হতো। আমরা কিছুই বলতে পারলাম না, কিন্তু সময় বলছে, ঘড়ির কাঁটা বলছে দেখো আমার দিকে তাকাও। তা আমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখছি যে আসলে আমাদের হাতে আর সময় নেই বেশি। আমি শুধু পরিকল্পনাটা একটু মানুষকে জানিয়ে দিচ্ছি, সেটা হলো যে সুপ্রিয় শ্রোতা, আমরা এখন থেকে এই অল্প স্বল্প গল্প
মাসে 2 বার করে করব এবং সাথে আমরা উম্মে কুলসুমকে পাবো। এবং এই অল্প স্বল্প গল্পে আমরা খুব সাধারণভাবে আমাদের চাকরি জীবনের, আমাদের বিচারিক জীবনের অভিজ্ঞতাগুলো, দৈনন্দিন অভিজ্ঞতা এবং যে সহজ সহজ বিষয়গুলো যেগুলো সাধারণ মানুষের জানা দরকার, জেনে তারপর তাদের আদালতে আসা দরকার, জেনে তারপর তাদের লয়ারের কাছে যাওয়া দরকার, জেনে তাদের পরিবারের সাথে ব্যবহার করা দরকার, সেই সাধারণ বিষয়গুলো খুব সাধারণভাবে, খুব সহজভাবে আমরা আলাপচারিতার মাধ্যমে, এই যে অল্প স্বল্প গল্পের মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ঘড়ি কাঁটা বলছে বিদায় নিতে হবে। সুপ্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টার সময়। আজ এ পর্যন্ত, ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। আমাদের অল্প স্বল্প গল্প এই পর্যায়ে আজ আমরা লিগ্যাল এইড নিয়ে কথা বলবো। আপনারা জানেন, লিগ্যাল এইড বা আইনগত সহায়তা একটি নতুন ব্যবস্থাপনা। ঠিক নতুন বলবো না, 2000 সনে বাংলাদেশে প্রথম এই লিগ্যাল এইড ব্যবস্থাপনাটি এসছে। আর আপনারা জানেন যে আমাদের সাথে আলোচনায় সবসময় আমরা যাকে পেয়েছি, এই পর্যায়ে যাকে পেয়েছি, সে হলো অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা দায়রা জজ উম্মে কুলসুম। তো উম্মে কুলসুম, তোমার কাছে যাওয়ার আগে আমি একটু বলতে চাই যে আসলে উম্মে কুলসুম আমার মনে হয়, আমি শ্রোতাদের কাছে বলতে চাই, লিগ্যাল এইড সম্পর্কে ভালো বলতে পারবে, কারণ সে লিগ্যাল এইড নিয়ে প্রচুর কাজ করেছে। আর আমার যেটা অভিজ্ঞতা সেটা হলো 2000 সালে যখন লিগ্যাল এইড প্রথম আসে এদেশে, তখন আমি মানিকগঞ্জে জেলা জজ ছিলাম। তো সেখানে আমি পেয়েছি। তারপর আমি মেহেরপুরে জেলা জজ ছিলাম সেখানে, এবং পরবর্তীতে ঢাকা জেলা জজ হিসাবে ছিলাম সময় 2010 পর্যন্ত ছিলাম। এই 10 বছর আমি লিগ্যাল এইড নিয়ে প্রকৃতপক্ষে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আর কুলসুম, তুমি তো একটা বিরাট সময় লিগ্যাল এইড নিয়ে কাজ করার সুযোগ পেয়েছো। তুমি কি বলবে যে লিগ্যাল এইড এখন কিভাবে কি করছে, বা লিগ্যাল এইড আসলে কি? সাধারণ মানুষ লিগ্যাল এইড সাধারণ মানুষকে বোঝাতে গেলে সাধারণ মানুষ কি বুঝবে, কি বুঝতে চাইবে? আমরা তাদের ভাষায় একটু কথা বলি লিগ্যাল এইড নিয়ে। ধন্যবাদ ম্যাডাম। এটা আসলে খুবই সময় উপযোগী একটা বিষয়, লিগ্যাল এইডস। কারণ আমরা জানি 2000 সালে সরকার প্রথম লিগ্যাল এইড অ্যাক্ট এর মাধ্যমে সরকারি খরচে মামলার ব্যয় নির্বাহ করার যেই পদ্ধতি, এটি চালু করেছে। কিন্তু অধিকাংশ মানুষেরই এই সম্পর্কে ধারণা কম। অনেকে আবার ধারণা করেন যে এটি আসলে একটি বেসরকারি বা এনজিওদের প্রচলিত ব্যবস্থা। বাংলাদেশ সরকার নিজ খরচে অসচ্ছল, দরিদ্র এবং বিভিন্নভাবে যারা মামলা পরিচালনায় অক্ষম, তাদের মামলার ব্যয় নির্বাহ করে থাকে এই লিগ্যাল এইডের মাধ্যমে। আমি দেখেছি তৃণমূল পর্যায়ে কাজ করতে গিয়ে যে সাধারণ মানুষের প্রশ্ন কয়েকটি থাকে লিগ্যাল এইড নিয়ে, তাদের যে জিজ্ঞাসা, মূলত আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমত, অনেকেই জানে না যে লিগ্যাল এইডের আবেদনপত্র কোথায় পাওয়া যায়, কিভাবে একটি আবেদন করতে হয়, কোন কোন মামলায় লিগ্যাল এইড দেয়া হয়, কাদেরকে দেয়া হয়, কিভাবে দেয়া হয়। এই বিষয়ে আমি বলতে চাই, সাধারণ মানুষের জ্ঞাতার্থে যেটি জানা দরকার, লিগ্যাল এইড পাওয়ার জন্য আবেদনপত্র অনলাইনে রয়েছে। লিগ্যাল এইডের একটি নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে অনলাইনে যে কেউ আবেদন করতে পারে। তাছাড়া 64 জেলায় জেলা লিগ্যাল এইড অফিস রয়েছে, যেগুলো জজ কোর্টে অবস্থিত। সেখানে কিন্তু লিগ্যাল এইডের আবেদনপত্র অ্যাভেলেবল। একজন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা রয়েছেন, যিনি সিনিয়র সহকারী জজ পদমর্যাদার, এবং সেখানে লিগ্যাল এইড অফিসের যে স্টাফরা রয়েছেন, তারা কিন্তু আবেদনপত্রের বিষয়ে বা লিগ্যাল এইড পাওয়ার ক্ষেত্রে যে কোনো সহযোগিতা প্রদানের বিষয়ে খুবই উদার। কোনো বিচার প্রার্থী যদি জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে তার আবেদনের ফর্ম চান বা কোনো রকম আইনি সাহায্য চান, তাহলে ওইখানে খুব সহজেই সেটি পেয়ে যাবেন। কুলসুম, এই যে জেলা লিগ্যাল এইড অফিসে গিয়ে চাইতে হবে, এই জায়গাটাতে আমার একটু
প্রশ্ন আছে, সেটা হলো যে একজন গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলের একজন মহিলা বা সেরকম দুস্থ একজন লোক, ভদ্রলোক, তার পক্ষে জেলা লিগাল এইড অফিস পর্যন্ত আসা তো সম্ভব হয় না। আমি এই ব্যাপারে তোমার সাথে একটু আমার ব্যক্তিগত অভিজ্ঞতাটা বলতে পারি। সেটা হলো আমি যখন মানিকগঞ্জে জেলা যাচ্ছিলাম, যখন প্রথম এটা আসলো, আমি কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মিটিং করেছি। আমার কাছে ব্যাপারটা ভীষণ এক্সাইটিং ছিল যে এই তো তৃণমূল পর্যায়ের লোকেদের সাথে মেশার একটি সুযোগ পেয়েছি সরকারি ব্যবস্থাপনায় আর কি। তো আমি একেবারে তৃণমূল পর্যায়ে আমি থানা লেভেলে গিয়ে মসজিদ কমিটির মধ্যস্থতায় আমি তাদের সাথে মিটিং করেছি। কারণ আমার যেটা মনে হয়েছে যে থানার এই মসজিদের যে ইমাম, তারা কিন্তু এটা প্রচার করতে পারবে, কিন্তু আমার কথা হলো যে প্রচার করলো একটা মানুষ, যে দুস্থ মহিলা, সে জানলো, কিন্তু তার তো জেলার লিগাল এইড অফিসে আসার মতো ক্ষমতা নেই, সে তো চেনে না, সে কিভাবে আসবে? জি, সেই প্রশ্নের জবাব ম্যাডাম রয়েছে। এখন কিন্তু প্রত্যেক ইউনিয়ন লিগাল এইড কমিটি হয়েছে এবং উপজেলা লিগাল এইড কমিটি হয়েছে। সেখানে যদি গিয়ে যে কেউ আবেদন করতে চায়, আবেদনপত্র সেই ইউনিয়ন চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান অফিসে রয়েছে অ্যাভেলেবল, এবং সেখানে আবেদনপত্র জমা দিলে সেগুলো কিন্তু আবার ইউপি চেয়ারম্যান লিগাল এইড অফিসে পাঠিয়ে দেয়। এটাকে বলা হয় রেফারেল সিস্টেম। গুড। তার মানে একজন দুস্থ মহিলা, ইউনিয়ন পর্যায়ের একজন দুস্থ মহিলা যদি এখানে আসতে চায়, তাহলে ইউনিয়ন পরিষদের অফিসে সে অ্যাপ্লাই করতে পারবে, তাই তো? সেটা এখানে চলে আসবে। এই জিনিসটি জানতে চাইছিলাম, কারণ অনেকের পক্ষে সম্ভব হবে না। আরেকটি জিনিস আমি তোমার সাথে একটু জানতে চাই, সেটা হলো আমি আবারও সেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় চলে যাচ্ছি। আমি যখন ঢাকায় জেলা জজ ছিলাম, লিগাল এইডের কাজ করতে গিয়ে আমি দেখেছিলাম যে একদিন আমি বিভিন্নভাবে তো আমি মিটিংয়ে বসলাম। এটা আমার মনে হয় শ্রোতাদের জানা দরকার যে লিগাল এইডের যে লয়ার তাদের জন্য নিযুক্ত করা হয়, তাদেরকে কিন্তু কোনো ফিস দিতে হয় না তাদেরকে, তাই না? মানে ফিস দিতে হয় না বলতে চাচ্ছি যে লিটিগেন্ট পিপল, ভুক্তভোগী যে ক্লায়েন্ট, তাকে কোনো ফিস দিতে হয় না, তাকে সরকারিভাবে এই লিগাল এইড লয়ারকে নিযুক্ত করা হয় এবং লিগাল এইড লয়ারকে সরকার থেকে ফিস দেওয়া হয়, তাই নির্ধারিত হারে ফিস দেওয়া হয়। তুমি কি আমাকে বলবে যে তোমরা নতুন ভাবে আর কি করেছো? আমি তো আসলে ঠিক 2010 পর থেকে এটা থেকে কিছুটা দূরে আছি। জি, লিগাল এইড অফিসের যে জিনিসটা সবচেয়ে বেশি আমার মনে হয় যে জনমুখী একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হচ্ছে যে হটলাইন নাম্বার 16430। যে কোনো বিচার প্রার্থী জনগণ যদি 16430 এই নাম্বারে ফোন করে, তাহলে এখানে কিন্তু তার কোনো টেলিফোন বিলও লাগবে না। এটা সম্পূর্ণ বিনা ফিতেই এই কলটা আসবে এবং সে যে কোনো রকম আইনি পরামর্শ এখান থেকে পেতে পারে। দ্বিতীয় হচ্ছে যে লিগাল এইড অফিস থেকে আমরা কি কি সেবা পাই, এইটা আসলে সাধারণ জনগণের জানা খুব জরুরি। প্রথমত হচ্ছে তিনি যে কোনো রকম আইনি পরামর্শ পাবেন। সব পরামর্শের ভিত্তিতে কিন্তু মামলা করার প্রয়োজন হবে না। অনেক পরামর্শ কিন্তু তার সমস্যাটা সমাধান হয়ে যাবে। সেটাই আমি তোমার কথার মধ্যে ঢুকে যাচ্ছি। আমার এই ব্যাপারে মনে পড়ে গেল, আমি দেখেছিলাম যে মেহেরপুরে যখন আমি জেলা জজ ছিলাম, তখন প্রচুর পিপলরা, মানে সাধারণ জনগোষ্ঠী আসতে শুরু করতো যে তাদের এটা সেটা নানান কিছু, কিন্তু দেখা যাচ্ছে যে মামলা করার মতো বিষয় না, বা তাদের মামলা অনেক খারাপ। তখন আমি করেছিলাম কি, আমি আমার নিজের বুদ্ধিতে, তখন আমি আমার ওখানে যারা সিনিয়র আইনজীবী ছিলেন, তোমার সিভিল লয়ার ছিলেন, সেখান থেকে আমি 5 জন সিনিয়র সিভিল লয়ার এবং যারা ক্রিমিনাল লয়ার ছিলেন তাদের থেকে 5 জন, এদের একটা প্যানেল করে দিয়েছিলাম। আমি তাদেরকে বলেছিলাম যে আপনারা একটু সেবা দেন। যারা ডাক্তার তারা তো আছে একদিন ফিস ছাড়া কাজ করে, তো আপনারা একটা দিন সপ্তাহে। তো ওনারা খুব খুশি হয়েছিলেন এবং আমাদের ওখানে আমি করেছিলাম যে প্রতি বৃহস্পতিবার কোর্ট আওয়ারের পরে তাদেরকে এই আইনি পরামর্শগুলো দিতেন এবং সেখানে একটা স্ক্রুটিনি হতো। আসার পরে তখন তারা বলতো যে না, এই মামলার তো মেরিট নেই, কারণ সরকার কিন্তু এই মামলাগুলো চালাচ্ছে, কাজে মেরিট ছাড়া মামলা এইভাবে চালিয়ে তো ব্যবস্থা। এখন কি তোমাদের ব্যবস্থা আছে এরকম যে এই যে ছাকুনিটা লিগাল এইড অফিস এখন কিভাবে আছে? এখন খুবই চমৎকার ভাবে হয়েছে, কারণ বর্তমানে হচ্ছে লিগাল এইড অফিস প্রথমে বাদীর কথা শুনে, বিচার প্রার্থী যে জনগণ বা আবেদনকারী তার কথা শুনে অপর পক্ষকে
SMS এর মাধ্যমে নোটিশ দেয়, দিয়ে ওই পক্ষকে উপস্থিত করে যদি ওদের মধ্যে আপোষ বা মীমাংসার সম্ভাবনা থাকে, এরকম কোনো ছোটখাটো বিষয় থাকে, তাহলে উভয় পক্ষের উপস্থিতিতে সেটা আপোষেই মধ্যস্থতার মাধ্যমেই মামলা দায়েরের পূর্বে নিষ্পত্তি করে দেয়। এটি হচ্ছে দ্বিতীয় পরামর্শ। প্রথম হচ্ছে আইনি পরামর্শ প্রদান, দ্বিতীয় হচ্ছে যে আপোষ মীমাংসার মাধ্যমে সমস্যার সমাধান, তৃতীয় হচ্ছে যদি তাদের কোনো প্রকার মামলা দায়ের করার মতো বিষয়বস্তু থাকে তাহলে সেই মামলাটা দায়ের করা এবং সেই মামলার খরচপাতি চালানো এবং মামলার প্রত্যেকটা স্টেপ তাদেরকে জানানো, সেই সহযোগিতাটাও করে থাকে। তাছাড়া যদি কেউ ফৌজদারি মামলার আসামি হয় তাহলে তার জামিনের বিষয়েও কিন্তু লিগ্যাল এইড অফিস থেকে নিযুক্ত প্যানেল আইনজীবীগণ পদক্ষেপ গ্রহণ করে থাকে। অনেক সময় বিনা বিচারে হাজতে কারারুদ্ধ থাকে বা হাজতাবদ্ধ থাকে, তাদেরকে কিন্তু লিগ্যাল এইড অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। বর্তমানে সবশেষ আরেকটা বিষয় সংযোজন করা হয়েছে, সেটি হচ্ছে যে ডিএনএ টেস্টের খরচও এখন লিগ্যাল এইড অফিস থেকে প্রদান করা হয়। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে এই যে লিগ্যাল এইডের, আমরা তো জানি যে একটা জেলা জজ কোর্টে অথবা তোমার যুগ্ম জেলা জজ কোর্টে প্রচুর মামলা থাকে, কিন্তু এখানে কি এরকম ব্যবস্থা রাখা হয়েছে কিনা যে লিগ্যাল এইডের মামলার এমফাসিস দিতে হবে বা আগে শুনতে হবে বা লিগ্যাল এইডের মামলাটা আগে নিষ্পত্তি করতে হবে, এরকম কিছু ব্যবস্থাপনা আছে? জি, আমরা যখন বিচারক হিসাবে ছিলাম তখনও আমরা এগুলো দেখেছি। কারণ আমি যখন, আমার মনে পড়ছে, কারণ আমি বললাম যে আমি ঢাকাতে যখন ছিলাম জেলা জজ, তখন আমি একটা স্টিকার ব্যবহার করতাম যে এই স্টিকারটা দিয়ে দেবে তোমরা। পরবর্তীতে আমাকে মিনিস্ট্রি থেকে বলেছিল যে এটা বোধহয় তারা অ্যাডপ্ট করেছে, এটা কি করেছিল? জি, আচ্ছা। এই গুড প্র্যাকটিসটা পরবর্তীতে এটা সব জায়গায় অনুসরণই হয়েছে যে লিগ্যাল এইডের মামলাগুলোকে পৃথকভাবে লিগ্যাল এইড এরকম একটা স্টিকার লাগানো এবং সেই মামলাগুলো যেন অগ্রাধিকার ভিত্তিতে করে প্রত্যেকটা কোর্টই সেই নজর দেয়। তাছাড়া লিগ্যাল এইড অফিসকে কিন্তু এই বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর করার জন্য বিধি সংশোধন করে পরবর্তীতে তাদেরকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে। বিভিন্ন আদালত থেকে যে মামলাগুলো আপোষে নিষ্পত্তি হবে, অর্থাৎ বিচারাধীন যে মামলাগুলো আপোষে নিষ্পত্তিযোগ্য, সেগুলো ওই নিজ নিজ আদালত থেকে লিগ্যাল এইড অফিসে প্রেরণ করা হয় এবং লিগ্যাল এইড অফিসার উভয় পক্ষের উপস্থিতিতে তাদেরকে নিয়ে সেই মামলাটা আপোষে নিষ্পত্তি করে। এখানে কি সব স্তরের মামলাই যায় না কিনা, যারা শুধু সহায় সম্বলহীন অসচ্ছল তাদের মামলাগুলো পাঠানো হয় এডিআর এর জন্য? এডিআর এর জন্য কিন্তু সব ধরনের মামলাই যায়, কেবলমাত্র সহায় সম্বলহীনদের না, যে কোনো মামলা যে কোনো আদালত থেকেই যদি আদালত বিবেচনা করে এটা আপোষে নিষ্পত্তিযোগ্য তাহলে সেটা পাঠানোর সুযোগ রয়েছে। সুপ্রিয় শ্রোতা, আমি ঠিক জানি না যে আমরা আপনাদের কাছে কতটা পৌঁছাতে পেরেছি। আজকের বিষয়বস্তু ছিল লিগ্যাল এইড বা আইনগত সহায়তা। তো একটি কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমি জানি না যে আমরা আমাদের আলোচনার মাধ্যমে আপনারা কতটা বুঝতে পেরেছেন, একটু বলি। সেটা হলো যে এই লিগ্যাল এইডের সুবিধাটা পাবে আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন আর নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে যারা অসমর্থ, শুধুমাত্র তারা, সেই জনগোষ্ঠীর লোকেরাই এই লিগ্যাল এইডের মাধ্যমে এই সাহায্যটা পেতে পারেন। আর আমরা যেটা পেয়েছি, একটা খুব ভালো একটা নাম্বার পেয়েছি, সেটা হলো হটলাইন, যেটা আমাদেরকে কুলসুম জানালো, 16430। আমার মনে হয় আমি আবার রিপিট করি, আপনাদের যাদের কাছে কাগজ কলম আছে তারা লিখে নেন, অথবা যাদের কাছে নেই, কোনো সমস্যা নেই, তারা পরবর্তীতে এটা শুনে নেবেন। আবার 16430 এই নাম্বারে ফোন করবেন, বিনা পয়সায়, কোনো চার্জ লাগবে না, তাই তো? তো এখানে আপনারা ফোন করে আপনাদের সমস্যাটা জানাবেন, সরাসরি তারা আপনাকে ব্যবস্থা নেবে, আপনার পাশে দাঁড়াবে। আমাদের সময় প্রায় শেষ। কুলসুম, আমার মনে হয় আজকে বোধহয় লিগ্যাল এইড নিয়ে আমাদের আরো বসতে হবে, আমাদের আরো অনেক কিছু বলার আছে। এবং যেটা বলছি শ্রোতা, আপনারা আপনাদের মনে যে প্রশ্নগুলো জেগেছে আপনারা এখনই প্রশ্ন করে ফেলুন। তাহলে হবে কি, আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করলে আমরা পরবর্তীতে সেই প্রশ্নগুলো নিয়ে আবার লিগ্যাল এইড নিয়ে কথা বলতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বরাবরের মতো আমাদের সাথে থাকুন। দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত 9টায়। এ পর্যন্ত ধন্যবাদ।